নমস্তে ফ্রেন্ডস, এসআইআর সংক্রান্ত আরও একটি ভিডিও। আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয়ে যাওয়ার আগে আমরা আসুন শুনে নিই আর একখানি ভিডিও। জি, আমি এই 69 পার্টের বিএলও। আমরা আজকে বিএলওর এখানে সমবেত হয়েছি এবং একসাথে সবাই গণ ইস্তফা দিলাম। বিডিও স্যার গ্রহণ করেছেন এবং বলেছেন, অনুরোধ করেছেন যে আপাতত এই কাজটা, নোটিশ দেওয়ার কাজটা যেন আমরা করে দিই। কিন্তু আমাদের আবেদনপত্রগুলো যে আমরা রেজিগনেশন দিয়েছি সেটা অ্যাকসেপ্ট করেছেন উনি। এখন আমাদের মূল প্রতিবাদ হচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সাধারণ মানুষকে যে বিভ্রান্ত করছে ডকুমেন্টস নিয়ে। সাধারণ মানুষ পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে ডকুমেন্টস। কী দেবো ডকুমেন্টস, নাম বাদ যাবে কিনা। আমরা একবার আন্ডারটেকিং দিলাম এবং 2002-এর সিস্টেমে পুরোটাই গন্ডগোল করা আছে। এ মনে হচ্ছে আগে থেকেই ওরা এইসব করবে বলেই সিস্টেমে গন্ডগোল করে রেখেছে যে বেশ কিছু নাম আমরা বাদ দেবো। এখন আমরা অ্যাপে কাজ করতে যেয়ে যা বুঝতে পারছি, প্রথমে আমাদের এটা মনে হয়নি, কিন্তু এখন খুব ভালোভাবে বুঝতে পারছি যে বেশ কিছু নাম বাদ দেওয়ার পূর্ববর্তী পরিকল্পনা তাদের ছিল এবং সেই জন্য 2002-এর ইলেকট্রাল রোলটাকে যে আপডেট করেছে, এতে সিস্টেমে আপলোড করা হয়েছে, সেখানে ইচ্ছা করেই কিছু ভুল, একদম পুরো ইলেকটরের নাম হয়তো শেখ মনিরুল, সেখানে করেছে এ শেখ বা দুটো ছোট হাতের এ। ইলেকটরের নাম সন্দীপ বাগদি, 2002-এর সিস্টেমে আপলোড করা আছে একটা ছোট হাতের এ, স্মল এ। রিলেটিভ নেম স্মল এ। এইভাবে প্রচুর, শুধু এইগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সির হিয়ারিং নোটিশ এসছে। অতএব সাধারণ মানুষ বিভ্রান্ত এবং আমরাও বিভ্রান্ত যে কিভাবে আমরা প্রুভ করব যে এই ইলেক্টর বা এই প্রজেনি সেই একই ব্যক্তি। আমরা আর এক জায়গায় আরও একটি লক্ষ্য করছি, 5-6জন ছেলে হলেই, তাদের সন্তান সন্ততি হলেই সেখানে পাঠিয়ে দিচ্ছে। সবাই বিডিও স্যার বললেন যে আপনাদের অভিযোগগুলো সবই ঠিক, সিস্টেমের গন্ডগোল আছে, আপনাদের কাজ করতে অসুবিধা হচ্ছে, তবে আমরা দেখব, সহানুভূতির সঙ্গে বিবেচনা করব যাতে ভোটারদের নাম থাকে এবং ভোটার লিস্টে যাতে তাদের নাম বাদ যায়, এই অ্যাসুরেন্স উনি আমাদেরকে বাদ না যায়, সেই জন্য এই অ্যাসুরেন্সটা উনি আমাদেরকে দিয়েছেন মৌখিকভাবে। আমরা দেখি এবার, আপাতত আমরা ভাবনা চিন্তা করব, পরবর্তী আমরা মিটিং করব, আমরা সিদ্ধান্ত নেব যে পরে আমরা কাজ করব কি করব না। আমরা তো রেজিগনেশন দিয়েছি, কিন্তু আমরা ভোটারদের মুখ তাকিয়ে জনস্বার্থে মানুষদের, সাধারণ মানুষের ভালোর জন্য হয়তো আমরা নোটিশগুলো সার্ভ করে দেব এবং হিয়ারিংয়ে আমরা তাদেরকে নিয়ে আসবো। আজ আমরা মোটামুটি 70 জনের মতো দিয়েছি। অর্থাৎ একটা জিনিস আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে বিএলওরা একটা অপটিক্স ক্রিয়েট করতে চাইছেন। শ্রী গুরুচরণ ব্যানার্জি বিএলও যে কথা বলছেন সেটা সম্পূর্ণ অসম্ভব একটা ব্যাপার। নিজের চাকরি থেকে ইস্তফা না দিয়ে ইলেকশন ডিউটি থেকে ইস্তফা দিতে আইনত বিএলওরা পারেন না। সরকারি চাকরিতে যদি ইলেকশন ডিউটি আসে, কেন্দ্রীয় সরকারের চাকরি হোক বা রাজ্য সরকারের চাকরি, সরকারি চাকরির ক্ষেত্রে ইলেকশন ডিউটি এলে কর্মচারী তা করতে বাধ্য। অরিজিনাল চাকরিটা না ছেড়ে ইলেকশন ডিউটি থেকে ইস্তফা দিতে কেউ পারেন না, এটা আইনে এর কোনো প্রভিশন নেই। সরকারি চাকরির বেশ কিছু ঝামেলা আছে যেগুলো বেসরকারি সেক্টরে যারা কাজ করেন আমার মতন লোকেরা, তাঁরা এটা বুঝতে পারবেন না। সরকারি চাকরির বেশ কিছু ঝামেলা আছে, যদি মহা গোলমালের জায়গায় প্রাণ হাতে করেও ইলেকশন ডিউটিতে যেতে হয় তাহলেও সেটা যেতে হবে, এটাই বাধ্যতামূলক, এটাই বাধ্যবাধকতা সরকারি চাকরির। সুতরাং এই যে বিএলওরা বলছেন যে আমরা জনাসত্তর বিএলও ইস্তফা দিয়ে দিয়েছি, তা সত্ত্বেও আমরা ভোটারদের কথা ভেবে কাজটা করব এবং নোটিশ বিলোবো, এই ব্যাপারটা আসলে ওনারা একটা অপটিক্স ক্রিয়েট করতে চাইছেন। কারণ লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ সার্ভ করতে গিয়ে ওনারা পাবলিকের কাছ থেকে একটা প্রচণ্ড হিট ফেস করছেন, পাবলিকের রাগ ওনাদের উপর গিয়ে পড়ছে এবং সেই রাগ থেকে নিজেদেরকে বাঁচানোর জন্যই তারা বলছেন হ্যাঁ আমরাও তোমাদের সঙ্গেই আছি, তোমাদের দুঃখের আমরাও ভাগিদার, আমরাও এই বাজে কাজ করব না, আমাদেরকেও ফাঁসানো হয়েছে, এই কাজ থেকে আমরা দেখো আমরা ইস্তফা দিয়ে দিচ্ছি। ইস্তফা দেওয়া এইটা যতক্ষণ না ওনারা নিজেদের অরিজিনাল চাকরিটা, এরা আদতে বিএলওরা হয় কোনো টিচার বা অথবা কোনো সরকারি দপ্তরের ক্লার্ক বা কোনো একটা অনুরূপ চাকরিতে তাঁরা আছেন, সেই চাকরি থেকে যতক্ষণ না ইস্তফা দিচ্ছেন কোনো বিএলওর
পার্ট থেকে ইস্তফাটা কখনোই গ্রহণযোগ্য নয়। এটা সম্পূর্ণ একটা পলিটিক্যাল অপটিক্স এবং এটা একটা মানুষকে বিভ্রান্ত করার একটা বিষয়। এইবার যে কথা এই বিএলও ভদ্রলোক বলছেন যে 2002-এর তালিকাতে পুরোটাই সিস্টেমে গোলমাল করা আছে এবং উদ্দেশ্যমূলকভাবে গোলমাল করা আছে যাতে বেশ কিছু লোকের নাম বাদ যায়, এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ আমরা 2002-এর তালিকা দেখেছি, 2002-এর তালিকার পিডিএফ ফর্মটা আমরা দেখেছি এবং আমরা সকলেই দেখেছি যে সেখানে কিন্তু নামগুলো বাংলায় ছিল এবং পুরনো ফরম্যাটে ছিল। বর্তমানে ভোটার লিস্টের যেরকম চৌখুপ্পি করা যেরকম ভোটার লিস্ট আমরা এখন দেখতে পাই, 2002-এর তালিকা কিন্তু সেরকম ছিল না। যারা যারা আমরা দেখেছি 2002-এর ভোটার তালিকা যখন ইলেকশন কমিশনের ওয়েবসাইটে সেটা পাবলিশড হয়, তার পিডিএফ ফর্মটা, তখন আমরা কিন্তু দেখেছি সেটা সেই ওল্ড ফরম্যাটে। সেখানে সিরিয়াল নাম্বার এবং নির্বাচকের নাম এবং তার বয়স, তার এপিক কার্ড নাম্বার, স্বামী বা পিতার নাম, এই ধরনের ফরম্যাটে, স্ট্রেইট কলামনার ফরম্যাটে কিন্তু পুরনো ফরম্যাটের ভোটার লিস্ট। সুতরাং সেখানে ম্যানিপুলেটেড ফরম্যাট সেটা মনে হয়নি, কারণ বহু পুরনো এবং পুরনো ফরম্যাট। কিন্তু একটা বিষয় লক্ষণীয়, সেখানে কিন্তু নামগুলো বাংলাতে ছিল। এবং আমাদের একটা কথা মনে রাখতে হবে, এই নামগুলো যখন ইলেকশন কমিশন তাদের সিস্টেমে তুলেছে, তখন এই বাংলা নামগুলো অনুদিত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা। বাংলা নাম ইংরেজিতে অনুদিত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা, কোনো মানুষের দ্বারা নয়। ফলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে কিন্তু নানা রকম বানানের ভুল, ধরুন ঘোষ পদবিটা কোনো কোনো ক্ষেত্রে GHOSH, কোনো কোনো ক্ষেত্রে GHOSE, কোনো কোনো ক্ষেত্রে GHOSHE, অনেকগুলো ভেরিয়েশন। এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পক্ষে কিন্তু এগুলোকে ডিফারেন্সিয়েট করা সম্ভব না। আর তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পক্ষে এগুলোকে এক বলে ধরা সম্ভব না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দৃষ্টিতে এগুলো আলাদা আলাদা নাম। সুতরাং মেশিন যেহেতু করেছে, ফলে সেগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্টে চলে এসেছে। সুতরাং বিএলওদের এই যে বক্তব্য যে ইচ্ছে করেই ওখানে গোলমাল করা ছিল, একেবারেই ইচ্ছে করে নয়, কারণ 2002-এর লিস্টটা অরিজিনালি বাংলায় ছিল। ফলে সেটা যখন মেশিনের দ্বারা ট্রান্সলেটেড হয়েছে, বিএলওরা যখন তুলে দিয়েছেন, ফর্মগুলো আপলোড করে দিয়েছেন ওই বাংলায় লেখা ফর্ম, এবং বিএলওরা তারপরে এনুমারেশন ফর্ম যখন আপলোড করেছেন, তখন পুরনো লিস্টের সঙ্গে এনুমারেশন ফর্ম, ভালো করে আমাদের ব্যাপারটা বুঝতে হবে। সিস্টেমের যে পুরনো বাংলা লিস্ট, তার ট্রান্সলেশন বাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং বিএলওদের কালেক্ট করা এনুমারেশন ফর্ম, এআই কিন্তু এই সব কটাকে মিলিয়েছে এবং কোনো মানুষ মেলায়নি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিলিয়েছে। মেলাতে গিয়ে অজস্র ডিসক্রিপেন্সি তৈরি হয়েছে। কিন্তু এই ডিসক্রিপেন্সি এড়ানোর জন্য ইলেকশন কমিশন কিন্তু একটা ব্যবস্থা নিয়েছিল। আমরা যদি মনে করতে পারি, তাহলে একটা পুরনো নিউজ আসুন আমরা পড়ে নিই। কোন সময়কার নিউজ, সেই ডেট সহ আমি ইটিভি ভারতের একটা পুরনো নিউজ পোর্টাল, নিউজের একটা খুলছি আমি। এটা ছিল 27শে ডিসেম্বর, অর্থাৎ যেদিন থেকে এই পুরো কাজটা শুরু হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের SIR এর সেকেন্ড ফেজটা যেদিন থেকে শুরু হয়, সেদিনকের খবর এটা, যেখানে ইলেকশন কমিশন ডিক্লেয়ার করে যে শুনানি পর্বে অশক্ত অসুস্থ শরীরে হাজির হয়েছেন বৃদ্ধারাও, এবং এদিন থেকে শুরু হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের শুনানি পর্ব। ভোটার তালিকায় নথিভুক্ত করতে একাধিক বয়স্ক লোকেরা এসেছেন। রাজ্যের বলা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের নজরে পড়ায় দফতরের তরফে ইআরও এবং এইআরওদের ফের নির্দেশ দেওয়া হয়েছে 85 বছরের বেশি বয়সী ভোটারদের শুনানি কেন্দ্রে সশরীরে যেতে হবে না। ফের নির্দেশ দেওয়া হয়েছে, মানে ইলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু আগের থেকেই ব্যবস্থা নেওয়া ছিল
যে 85 বছরের বেশি বয়স্ক যারা, তাদেরকে শুনানি কেন্দ্রে আসাটা তাদের জন্য বাধ্যতামূলক নয়। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম অনেক খবর যেখানে বৃদ্ধাদেরকে ধরে একেবারে নাকে নল লাগানো বৃদ্ধাদেরকে নিয়ে আসা হচ্ছে। এটা কারা অপটিক্স ক্রিয়েট করার জন্য করেছেন? এটা করেছেন এইআরও, ইআরও, ডিইওরা, অর্থাৎ এ রাজ্যের অফিসিয়ালরা, যাতে তারা দেখাতে পারেন যে দেখুন কত হ্যারাসমেন্ট হচ্ছে। কিন্তু এই নির্দেশ প্রথম থেকেই ছিল। 27 ডিসেম্বর আবার 27 ডিসেম্বরের খবর আমি আপনাদের কাছে পড়ছি। ডিসেম্বর 27, 2025 at 8:32 PM IST, রাত 8:30 সময়কার খবর। 27 ডিসেম্বর, গত বছর 27 ডিসেম্বর রাত 8:32 খবর। তো সেখানে আরও একটা, অর্থাৎ তাঁরা নির্বাচন কমিশনের তরফ থেকে বলা ছিল যে বৃদ্ধদের হাজির হতে হবে না, তা সত্ত্বেও বৃদ্ধদেরকে আমরা হাজির হতে দেখেছি। কার দোষে? বিএলওদের দোষে, এইআরওদের দোষে, ইআরওদের দোষে, ডিইওদের দোষে। কারণ তারা নির্বাচনী আধিকারিকের নির্দেশ মানেননি। কেন মানেননি? কারণ তাদের ম্যান পাওয়ার নেই। এই কথাটা পশ্চিমবঙ্গের মানুষকে মনের মধ্যে গেঁথে নিতে হবে। সরকারি কর্মচারী যতজন থাকবার কথা, পশ্চিমবঙ্গের মতো একটা ভয়ঙ্কর ঘনবসতিপূর্ণ রাজ্যে যতজন সরকারি কর্মচারী থাকার কথা, সেই তুলনায় স্যাংশনড পোস্টের সংখ্যা এমনিতেই কম। উপরন্তু যে স্যাংশনড পোস্টগুলো আছে বা ছিল, সেগুলো অনেকগুলো বিলুপ্ত করে দেওয়া হয়েছে তৃণমূলের সময়। অর্থাৎ সরকারি কর্মচারী অপ্রতুল, কর্মচারী নেই। সেই কারণে তারা, আমাদের দুর্ভোগ সেই কারণে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে সরকার, নবান্ন থেকে যারা সরকার পরিচালনা করছেন, যে মুখ্য সচিব, অর্থ সচিব এবং গৃহ সচিব যারা সরকার পরিচালনা করছেন, তাদের পলিসির দোষ। তার জন্য পশ্চিমবঙ্গের মানুষ ভুগছে। আর একখানি, এছাড়া ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, এসআইআর প্রক্রিয়ায় আনম্যাপড হিসেবে চিহ্নিত যেসব ভোটারের 2002 সালের ভোটার তালিকার সঙ্গে নিজের নাম বা উত্তরাধিকার সূত্রে যোগসূত্র রয়েছে, অথচ প্রযুক্তিগত কারণে বিএলও অ্যাপে সেই ম্যাপিং ধরা পড়েনি, তাদের শুনানিতে না ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এদিন শুনানিতে এমন বহু মানুষকে ডাকা হয়েছে যাদের শুধু লজিক্যাল ডিসক্রিপেন্সি, অর্থাৎ ছোটোখাটো ভুল রয়েছে, তাদের শুনানিতে ডাকা হবে না। প্রথম দিনে এই বিষয়টিরও সমাধান করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠানো নির্দেশিকায় জানানো হয়েছে, ভালো করে খেয়াল করবেন এই জায়গাটা, যে জানানো হয়েছে 2002 সালের ভোটার তালিকার পিডিএফ থেকে তথ্য রূপান্তরের সময় অসম্পূর্ণতার কারণে বহু ক্ষেত্রে যোগসূত্র পাওয়া যায়নি, অথচ সংশ্লিষ্ট ভোটারদের ক্ষেত্রে 2002-এর ভোটার তালিকায় নিজের নাম বা বংশগত যোগসূত্র স্পষ্টভাবে নথিভুক্ত রয়েছে এবং সিইও দফতরের ওয়েবসাইটেও প্রকাশিত। এই পরিস্থিতিতে দফতর জানিয়েছে এমন ভোটারদের শুনানির নোটিশ পাঠানো হবে না। ইতিমধ্যে সিস্টেম থেকে নোটিশ তৈরি হয়ে থাকলেও তা পাঠানোর জন্য ইআরও বা এইআরওর কাছে সংরক্ষণ করতে বলা হয়েছে। যাচাইয়ের জন্য 2002 সালের ভোটার তালিকার প্রাসঙ্গিক অংশ সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছে পাঠানো হবে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে ইআরও বা এইআরও প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে নথি আপলোড করবেন। প্রয়োজনে বিএলওদের মাঠে পাঠিয়ে ভোটারের সঙ্গে ছবি তুলে সেটিও আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পরবর্তীতে যদি হার্ড কপির সঙ্গে কোনো অসঙ্গতি ধরা পড়ে অথবা অভিযোগ আসে, সেই ক্ষেত্রে নোটিশ দিয়ে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে ডাকা যেতে পারে। অর্থাৎ যে কথাগুলো বিএলওর আমরা শুনলাম যে গোলমাল ইচ্ছে করে রাখা হয়েছে, একেবারেই ইচ্ছে করে গোলমাল করে রাখা হয়নি, বরং ছোটোখাটো ভুলগুলোকে বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছিল। এবং তাতে আমরা এমন খবরও আছে, আমি এমন খবরও আরও পড়ে শোনাতে পারি, আমার কাছে খবরের কোনো অভাব নেই, যেখানে এই ছোটোখাটো ভুলগুলো বিএলওদেরকেই রেকটিফাই করে
আবার করে সিস্টেমে তুলে দিতে বলা হয়েছিল, এবং তাতে বিএলওরা প্রচণ্ড প্রতিবাদ করেছিলেন এবং বলেছিলেন যে আমাদের ওপর একটা অসম্ভব চাপ পড়ছে, আমরা এসব কাজ করতে পারবো না। অর্থাৎ অসুবিধেটা বিএলওদের ছিল, অসুবিধেটা ছিল বিএলওদের নিজেদের। একথা সত্য যে তাদের উপর একটা অসম্ভব কাজের প্রেশার পড়েছে। একবার তারা সমস্ত এনিউমারেশন ফর্ম আপলোড করেছেন, তারপর আবার যখন, যেটা আমি বললাম যে পুরনো ভোটার লিস্টের যে পিডিএফ ফর্ম, তাতে বাংলায় লেখা, এআই সেই বাংলাকে অনুবাদ করেছে ইংরেজিতে, এআই অনুবাদ করেছে, তারপর আবার বিএলওদের আপলোডেড এনিউমারেশন ফর্মের সঙ্গে এআই আবার সেটাকে ক্রস ভেরিফাই করেছে। সো দুটো স্টেপে অনেকগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি তৈরি হয়ে গেছে, যেগুলো কিন্তু ব্রিজ আপ অনায়াসে করে দেওয়া যেত যদি এগুলো ওই নামের লিস্ট দেখে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করবার কাজটা বিএলওরাই করে দিতে পারতেন। তাতে এটা খুব সত্যি যে বিএলওদের উপর একটা অমানসিক কাজের চাপ, কিন্তু এটাই তো সরকারি চাকরির চ্যালেঞ্জ। মানুষ, সাধারণ মানুষ তো এটাই মনে করেন যে সরকারি চাকরি যারা করেন তাদের কোনো কাজ টাজ করতে হয় না, আসি যাই মাইনে পাই। ব্যাপারটা আদতেই তা নয়। সরকারি চাকরির চ্যালেঞ্জটা সম্পূর্ণ অন্য জায়গায়, যেটা বেসরকারি চাকরির লোকেরা বুঝতে পারে না। সরকারি চাকরিতে কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে দড়ির ওপর দিয়ে মানুষদেরকে হাঁটতে হয়, এদিক থেকে ওদিক হলেই জেলে চলে যেতে হবে। এই চ্যালেঞ্জটাই সরকারি চাকরির চ্যালেঞ্জ, এবং এইগুলোই সেই সময় যখন সরকারি চাকুরিদেরকে মানে মুখে রক্ত তুলে, মানে রাত নেই দিন নেই কাজ করে কাজ তুলে দিতে হয়। পাবলিক সার্ভিস কথাটা অনেক বড় কথা। সুতরাং তখন তো বিএলওরা সেই ধর্নায় বসে গেলেন, বললেন আমাদের ওপর প্রচণ্ড কাজের চাপ পড়ছে, আমরা এটা করতে পারবো না। কিন্তু অর্থাৎ কিনা পশ্চিমবঙ্গের মানুষের, এক শ্রেণীর মানুষের কর্মবিমুখতা, আন্দোলন পরায়ণতা এবং পরশ্রী কাতরতা, অন্যের ওপর দোষ চাপানোর প্রবণতার কারণেই পশ্চিমবঙ্গের ভোটারদের অসম্ভব একটা মানে দুর্ভোগ হচ্ছে। আরও একটা কথা উনি বললেন যে যদি সত্যি, আর যে কথাটা খুব ভীষণ ইম্পর্টেন্ট, এবং আমি শুনেছি আমার একটা ভিডিওতে একজন ভদ্রলোক এই প্রশ্ন তুলেছেন যে যার নাম, এক ব্যক্তির নাম সুজন কর, 2002 সালের লিস্টে ছিল, তার নাম সুজন কর। পরবর্তীকালে তিনি ফর্ম 8 ফিল আপ করে নিজের নাম সংশোধন করে সুজন কুমার কর করে নিয়েছেন। কিন্তু পরবর্তীতে যখন তার সন্তানের সঙ্গে তার ম্যাপিংয়ের প্রশ্ন উঠেছে, তখন সেই সন্তানের লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ এসে গেছে, কারণ সন্তান তার বাবার নাম লিখেছেন সুজন কুমার কর, কিন্তু 2002-এর লিস্টে নাম আছে সুজন কর। সুতরাং লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ এসছে। এবার খুব স্বাভাবিকভাবেই সুজনবাবু প্রশ্ন তুলছেন যে আমার তো নামটা, আমি তো ফর্ম 8 ফিল আপ করে তো সংশোধন করে নিয়েছি, তাহলে আবার আমাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটাই তো আসল জায়গাটা। আপনি সুজনবাবু যখনই ফর্ম 8 ফিল আপ করে নিজের নাম সংশোধন করেছেন, সেই ফর্ম 8-এর কপি থাকবার কথা তার সংশ্লিষ্ট জেলার অফিসে। ডিএম সাহেবের এটা দায়িত্ব, সমস্ত জেলা অফিসে সমস্ত ভোটার লিস্টের রেকর্ডের হার্ড কপি অবশ্যই প্রিজার্ভড হওয়ার কথা। সেই হার্ড কপি থেকে বের করে, এবং শুধু তাই নয়, তার যে ফর্ম 8 ফিল আপ করে তিনি যে সংশোধন করেছেন, তারও ডকুমেন্টেশন, উপযুক্ত ডকুমেন্টেশন জেলা অফিসে থাকার কথা। প্রশ্ন হলো ডিইওরা এই ধরনের, যদি, এবং বিএলও যখন কাজ করতে গেলেন সেখানে, বিএলও এবং এইআরওরা যদি তৎপর হয়ে সংশ্লিষ্ট জেলা অফিস থেকে সেই নাম সংশোধনের ফর্ম 8টা বের করে নিয়ে এসে আপলোড করে দিতেন, তাহলেই তো আর এই সুজন বাবুর সন্তানকে লজিক্যাল ডিসক্রিপেন্সির ম্যাপিংয়ের সময় লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ পেতে হতো না। অর্থাৎ সম্পূর্ণ অপদার্থ সরকারি অফিসার্স, সম্পূর্ণ অপদার্থ সমস্ত কয়েকজন, আমি সম্পূর্ণ অপদার্থ সকলকে বলছি না, কারণ নিশ্চয়ই সম্পূর্ণ অপদার্থ হলে এত দূর অবধিও কাজটা আসতে পারতো না। অধিকাংশ লোকই অপদার্থ নয়, কিন্তু কিছু লোক আছে যারা চরম অপদার্থ,
এবং তার প্রমাণও আছে, আরও অনেকগুলো ভিডিও আছে, আমি আপনাদেরকে দেখাবো ভিডিও, যেখানে বিডিও সাহেব যেভাবে কথা বলছেন বুঝতেই পারা যাচ্ছে যে উনি নিজে আসল প্রবলেমটাই ধরতে পারছেন না। একজন তার বক্তব্যটা শোনানোর চেষ্টা করছেন, কিন্তু বিডিও সাহেব তার বক্তব্যের নির্যাসটাই ধরতে পারছেন না। তো এইরকম লোকেরা ভিডিও হলেনই বা কী করে? অর্থাৎ একটা ভীষণ ভীষণ ডিপ রট আমাদের রাজ্যকে একেবারে পাঁকের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। সুতরাং এটা কোনো জায়গাতেই, আমরা যে গুরুচরণ ব্যানার্জির কথা শুনলাম, কোনোভাবেই বিডিও সাহেব বলতে পারেন না যে হ্যাঁ ভীষণ আমার খুব কষ্ট, আমি বুঝতে পারছি আপনাদের খুব কষ্ট হচ্ছে, হ্যাঁ গোলমাল আছে। গোলমাল আছে বলার তারা কেউ নন, কারণ এটা বিডিও সাহেবের নিজেরই দায়িত্ব জেলা অফিস থেকে প্রয়োজনে 2002-এর অরিজিনাল লিস্টের হার্ড কপি বের করে নিয়ে আসা। তাহলেই তো সিস্টেমের গোলমাল সাথে সাথে সেখানেই তো তার সমাধান হয়ে যাচ্ছে। সিস্টেমের গোলমাল যদি সত্যিই থেকে থাকে, যদি ইলেকশন কমিশন, যদি আপনাদের সত্যি মনে হয় যে ইলেকশন কমিশন ইচ্ছে করে ম্যানিপুলেট করে রেখেছে, বের করে নিয়ে আসুন 2002 সালের ভোটার লিস্টের হার্ড কপি। অটোমেটিক্যালি ইলেকশন কমিশনের পক্ষে আর সম্ভব হবে না যে ইসিআই, যদি মনে করি আমরা দোষ দিতে চাই দিল্লির লোকেদেরকে, অন্যের ওপর দোষ চাপানোর প্রবণতা দিল্লির লোকেদেরকে, আপনারা এনে ফেলে দিন 2002 সালের লিস্টের হার্ড কপি। কে ম্যানিপুলেট করতে পারবে? সুতরাং এই জাতীয় কথাবার্তা বলে এইভাবে মানুষকে বিভ্রান্ত করার যে প্রয়াস, এটাও এক ধরনের কিন্তু ক্রিমিনাল প্রয়াস। কেন করছেন আমরা জানি না। এবং পশ্চিমবঙ্গের একটা জিনিস পশ্চিমবঙ্গের মানুষকে বুঝতে হবে, পশ্চিমবঙ্গের সরকারি নীতির সম্পূর্ণ ব্যর্থতার জন্য এবং সম্পূর্ণ নীতিপঙ্গুতা, সম্পূর্ণ ব্যর্থতা এবং সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ততার কারণে পশ্চিমবঙ্গের মানুষের অজস্র দুর্ভোগ হচ্ছে। তার জন্য কিন্তু সত্যি সত্যি নির্বাচন কমিশনকে বা দিল্লির নির্বাচন কমিশনকে বা রাজ্যের নির্বাচন কমিশনকে দায়ী করার কোনো কারণ নেই। দায় সম্পূর্ণভাবে সরকারি আধিকারিকদের, দায় সম্পূর্ণভাবে এ রাজ্যের যারা যে সমস্ত সরকারি কর্মচারীরা একটা অপটিক্স ক্রিয়েট করার চেষ্টা করছেন, একটা পলিটিক্যাল অপটিক্স, ব্যাপারটাকে পলিটিসাইজ করার চেষ্টা করছেন, দোষ তাদের, অন্য কারণ নয়। ধন্যবাদ।